অ্যানা ট্রান্সপোর্ট দেশের শীর্ষস্থানীয় যে অপারেটরগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি অপারেটর। বর্তমানে রাজশাহী বিভাগ ছাড়া প্রত্যেকটি বিভাগেই তাদের পদচারণা রয়েছে। অ্যানা ট্রান্সপোর্ট সর্বদা যাত্রীদেরকে একটি আরামদায়ক এবং উন্নত ভ্রমণ উপহার দেওয়ার চেষ্টা করে। এই মান ধরে রাখার জন্যই তারা তাদের বহরে যুক্ত করেছে সর্বমোট 14 ইউনিট মার্সিডিজ বেঞ্জ বাস, যার মধ্যে 4 ইউনিট এসি বাস এবং বাকি 10 ইউনিট নন এসি বাস। যে 4 ইউনিট এসি বাস রয়েছে এই বাসগুলো গেল ঈদেই রাস্তায় নেমেছে এবং বর্তমানে ঢাকা খুলনা রোডে যাত্রী সেবা দিচ্ছে, এবং যে ইকোনমি ক্লাস নন এসি বাসগুলো রয়েছে সেগুলো এখনও রাস্তায় নামেনি, গ্যারেজে সেগুলোর কাজ চলছে। নতুন এই ইকোনমি ক্লাস বাসগুলোতে মোটামুটি অনেককেই দেখলাম ভ্রমণ করেছে এবং তাদের যে ভ্রমণ অভিজ্ঞতা সেটি শেয়ার করেছে। তাই আমিও চেষ্টা করেছি এই নতুন বাসগুলোতে ঢাকা থেকে খুলনা রোডে ভ্রমণ করে বাস্তব যে অভিজ্ঞতা সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই বাসের পুরো ভ্রমণ অভিজ্ঞতা এবং বাসের যাবতীয় ইনফরমেশন তুলে ধরবো আপনাদের সামনে, এবং আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি ধ্রুব। মার্সিডিজের এই ইকোনমি ক্লাস এসি বাসগুলো প্রতিদিন ঢাকার আবদুল্লাপুর এবং গুলিস্তান থেকে খুলনার উদ্দেশ্যে ট্রিপ পরিচালনা করে থাকে। যেহেতু আমার বাসা পুরান ঢাকায়, তাই আমার পক্ষে আবদুল্লাপুর থেকে যে বাসটি আসে সেটিতে আবদুল্লাপুর যে ওঠাটা অনেকটাই মুশকিল, এবং গুলিস্তান থেকে যে বাসটি ছাড়ে সেই বাসেরও সামনের দিকে কোনো সিট পাইনি। আবদুল্লাপুর থেকে যে বাসটি ছেড়ে আসে সেই বাসের সামনের দিকে সিট পাওয়ায় এক প্রকার বাধ্য হয়ে আমাকে সেই বাসটিতে উঠতে হয়। তবে আবদুল্লাপুর থেকে নয়, আমি উঠেছিলাম মানিকনগর থেকে। এবার চলুন মানিকনগরের যে কাউন্টারটি রয়েছে সেটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই কাউন্টারটি এসি কাউন্টার নয়, কাউন্টারটি একটি নন এসি কাউন্টার, তবে যথেষ্ট সাজানো এবং গোছানো। অনায়াসে 15 থেকে 20 জন যাত্রী এখানে বসে বাসের জন্য অপেক্ষা করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে ওয়াশরুমের পাশাপাশি প্রত্যেকটি বাসের কত ভাড়া, অর্থাৎ ঢাকা থেকে গন্তব্যস্থান পর্যন্ত কত ভাড়া, সেটিও উল্লেখ করা ছিল এই কাউন্টারেই। এছাড়াও যাত্রীদের সিকিউরিটির কথা মাথায় রেখে এই কাউন্টারটিতে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। ঈদ উপলক্ষে অন্যান্য অপারেটরের মতো অ্যানা ট্রান্সপোর্ট যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভাড়া আদায় করে না। তার একটি বড় ব্যানার লাগানো ছিল এবং তার নিচে হটলাইনেরও কিছু নাম্বার দেওয়া রয়েছে। বিভিন্ন বিপদকালীন মুহূর্তে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সাহায্য পেতে পারেন অ্যানা ট্রান্সপোর্টের পক্ষ থেকে। মানিকনগরের এই কাউন্টারটি থেকে আমার বাসের সঠিক সময় ছিল 7টা 30 মিনিট, তবে 15 মিনিট পূর্বে অর্থাৎ 7টা 15 মিনিট নাগাদ আমার বাসটি চলে আসে কাউন্টারের সামনেই। অ্যানা ট্রান্সপোর্টের এই বাসগুলোকে দেশের সর্বপ্রথম এআই জেনারেটেড বাসও বলা যেতে পারে, কারণ এই বাসের নির্মাণ করা হয়েছে এআই জেনারেটেড একটি ছবি দেখে। এইরকম ভিন্ন ডিজাইনের একটি বাস নির্মাণ করেছে বাংলাদেশের এভারব্রাইট মোটরস, তবে তারা সম্পূর্ণ কপি করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে 80 থেকে 85% সম্ভব হয়েছে। এবার চলুন বাসের ভেতরের অংশটা আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই বাসে ওঠার সাথে সাথে প্রত্যেক যাত্রীর অবশ্যই ভালো লাগবে, কারণ এতটাই সুন্দর ডেকোরেশন দিয়ে তৈরি করা হয়েছিল এই বাসগুলোকে। এত সুন্দর এবং গর্জিয়াসভাবে নির্মাণ করা হয়েছে এই বাসের ইন্টেরিয়রটি, যেটি শুধুমাত্র এর পূর্বে আমার জানা মতে হানিফের যে মিৎসুবিশি ফুসো ইকোনমি ক্লাস এসি বাসটি ছিল এই বাসে অ্যাপ্লাই করা হয়েছিল। ইকোনমি ক্লাস বাস হিসেবে এই বাসের সিটগুলো এতটাই বড় করা হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল অনেকটা বিজনেস ক্লাসের আদলে নির্মাণ করা হয়েছে এই সিটগুলোকে। ইকোনমি ক্লাস 2:2 ফরমেশনের 10 সারিতে সর্বমোট 40টি আসনের সুব্যবস্থা রাখা হয়েছে এই বাসগুলোতে। সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে আমার কাছে এই বাসের উপরের দিকের যে কারুকার্য এবং লাইটিংগুলোকে। ইকোনমি ক্লাস সিট হওয়া সত্ত্বেও এই সিটগুলোকে আলাদা করা হয়েছে মাঝখানে একটি পার্টিশন দিয়ে। যাত্রার সুবিধার্থে সিটগুলোতে নেক পিলো এবং হেডরেস্টের সুবিধার পাশাপাশি সিটগুলোকে যথেষ্ট নরম এবং কোমলভাবে নির্মাণ করা হয়েছে। সিটগুলোতে কোনো লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হয়নি, তবে এই সিটগুলো ভেলভেট কাপড়ের নির্মাণ হওয়ায় যাত্রীরা একটা এক্সট্রা গ্রিপের সুবিধা পাবেন। হঠাৎ করে বাসগুলো ব্রেক করলেও যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বেন না। সিটগুলোর নিচের দিক যাতে বেশ ভালোই লেগ স্পেসের সুব্যবস্থা রাখা হয়েছে, এবং পা রাখার সুবিধার্থে পাদানির পাশাপাশি একটু উপরের দিকে বিস্কিট পানি রাখার জন্য একটি ব্যাগের সুব্যবস্থা দেওয়া হয়েছে, এবং কিছুটা উপরে একটি করে হ্যান্ডবারেরও সুবিধা রাখা হয়েছে। সিটগুলোতে যাত্রীদের মাথার উপরে এবং হ্যান্ড ক্যারিয়ারের নিচের দিকে সাদা এবং ব্লু কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে। এছাড়াও জানালার পাশে যেসব যাত্রীরা বসবেন তাদের ঠিক মাথার ওপরের দিকে রয়েছে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট, যেগুলো সম্পূর্ণ ম্যানুয়াল, এবং রিডিং লাইটেরও সুব্যবস্থা রাখা হয়েছে। বাসের যে সেন্ট্রাল এসিটি রয়েছে সেটি বাসের মাঝ বরাবর উপরের দিকে স্থাপন করা হয়েছিল, তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় আমার কাছে লেগেছে এই বাসের লাইটিং পোর্শনগুলো। বাসের উপরের দিক যাতে হ্যান্ড ক্যারিয়ারের সুব্যবস্থা রাখা হয়েছে, হাতের ছোট ব্যাগ বা ছোট লাগেজ আপনারা এই জায়গাতে রাখতে পারবেন। বাসের সামনের দিকে একটি এলইডি মনিটর এবং ডিজিটাল ক্লকের পাশাপাশি যাত্রীদের সিকিউরিটির কথা মাথায় রেখে প্রত্যেকটি বাসে পিটি ক্যামেরা ইউজ করা হয়েছে। সর্বোপরি বলতে গেলে এই বাসের ভেতরের দিকটাতে সম্পূর্ণ গোল্ডেন কালারের একটা ভাইব রাখার চেষ্টা করা হয়েছে।
এই ছিল বাসটির ড্যাশবোর্ড। ড্রাইভারের কন্ট্রোলে বাসটিকে রাখার জন্য যাবতীয় সুইচ, মিটার বক্স এবং পিছনে লাগানো ছোট্ট ক্যামেরাটিকে দেখার জন্য একটি এলইডি মনিটরের সুব্যবস্থা রাখা হয়েছে। মানিকনগর কাউন্টার থেকে আমার বাসটি 7টা 20 মিনিট নাগাদ ছেড়ে দেয়। তবে সায়দাবাদ এর পরবর্তী গন্তব্য ছিল, তবে সেই কাউন্টারে কোনো যাত্রী না থাকায় আমার বাসটি সোজাসুজি মেয়র হানি ফ্লাইওভারের উদ্দেশ্যে রওনা করে। যেহেতু সকাল সকাল রওনা করেছিলাম তাই ভেবেছিলাম রাস্তা কিছুটা ফাঁকা পাবো, তবে আমার ধারণা সম্পূর্ণ ভুল। অর্থাৎ দক্ষিণবঙ্গগামী বরিশাল, খুলনা এবং নোয়াখালীর যে অপারেটরগুলো চলাচল করে তাদের কারণে এই রাস্তাটি বেশ ভালোই জ্যাম ছিল। মানিকনগর থেকে ছাড়ার পরে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায় আমাদের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠার জন্য, কারণ ওই রাস্তাটাতে বেশ ভালোই জ্যাম ছিল। এবার চলুন এই বাসের ইঞ্জিনের যে আওয়াজ এবং কেবিনের ভেতরের যে নয়েজটি রয়েছে সেটি একটু শুনে আসা যাক। এই বাসের ইঞ্জিনের যে আওয়াজটি রয়েছে আমার কাছে ফুললি বিমানের একটি ফিল দিয়েছে, কারণ এই বাসের ইঞ্জিনের যে আওয়াজটি সেটি একটি ফ্লাইট যখন রান করে যেই পরিমাণ আওয়াজ হয় সেই পরিমাণই আওয়াজ সৃষ্টি করেছিল এই বাসের ইঞ্জিনটিও। আমার মতে বলা যায় যাত্রীরা এই বাসে ভ্রমণ করলে ভাড়া দেবে বাসের, তবে ফিল নেবে বিমানের। আমরা এসে পৌঁছেছি হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় এবং আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে ধোলাইপাড়। এই কাউন্টারে বেশ কয়েকজন যাত্রী ছিল এবং এই কাউন্টারটি ঢাকা শহরের সর্বশেষ স্টপেজ। এই জায়গাতে বাস প্রায় 15 মিনিটের মতো অপেক্ষা করে এবং প্রত্যেক যাত্রীদেরকে বলা হয় যদি কারো ওয়াশরুমের প্রয়োজন থাকে এই কাউন্টার থেকে তারা সেরে নিতে পারবেন। আমার বাসের সামনেই ছিল এনআর হুন্দাই বাসটি, যেটি ইকোনমি ক্লাস ফরমেশনে তৈরি করা। এই বাসটিও ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। ধোলাইপাড় কাউন্টার ত্যাগ করে আমরা চলে এসেছি মাওয়া এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়েতে ওঠার সাথে সাথে আকাশ কালো ঘন মেঘে ছেয়ে যায় এবং শুরু হয় ঝুম বৃষ্টি। এনআর ট্রান্সপোর্টের মার্সিডিজ বেঞ্জের এই বাসের প্রত্যেক সিটের ভাড়া নির্ধারণ করা রয়েছে আবদুল্লাপুর থেকে খুলনা পর্যন্ত 900 টাকা এবং আমার সামনে অর্থাৎ ধোলাইপাড়ে যে বাসটি দেখেছিলেন সেই বাসেরও ভাড়া 900 টাকা। সকালবেলা অর্থাৎ সকাল 6টায় এনআর ট্রান্সপোর্টের 3টি ইকোনমি ক্লাস এসি বাস ছেড়ে যায় খুলনার উদ্দেশ্যে। একটি ঢাকার আবদুল্লাপুর থেকে মার্সিডিজ বেঞ্জ এবং ঢাকার মিরপুর থেকে সকাল 6টায় হুন্দাই এবং গাজীপুর থেকে সকাল 6টায় হিনো একে 1J সিরিজের বাস। এই বাসে ভ্রমণ করে বেশ কিছু পজিটিভ দিকের পাশাপাশি বেশ কয়েকটি নেগেটিভ দিকও আমি ফিল করেছি।
প্রথমত হলো এই বাসের ইঞ্জিন হলো ফ্রন্ট ইঞ্জিন। এই বাসের ইঞ্জিন রেয়ার নয়, যার কারণে বাসের কেবিনের ভিতরে কিছুটা আওয়াজ রয়েছে। তবে এই আওয়াজটি পুরো বাসে নয়, সামনের দিকে যে রোগুলো রয়েছে অর্থাৎ ABCD এই রোগুলোতে মোটামুটি ভালো আওয়াজ পাওয়া যায়। তবে পুরো যে আওয়াজটি রয়েছে এই আওয়াজটি সম্পূর্ণ ইঞ্জিনের নয়, যদিও এই বাসের ইঞ্জিনটি ফ্রন্ট ইঞ্জিন। অন্যান্য যে ফ্রন্ট ইঞ্জিনের বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে এসির যে কম্প্রেসার থাকে সেটি সাধারণত স্থাপন করা হয় বক্সের দিকটাতে, অর্থাৎ বাসের নিচের দিকটাতে যে বক্স থাকে সেই জায়গাতে, অথবা এক্সট্রা একটি সাব ইঞ্জিন ইউজ করা হয়। এই বাসে কোনো সাব ইঞ্জিন ইউজ করা হয়নি। এছাড়াও বাসের যে এসির কম্প্রেসার রয়েছে সেটিও স্থাপন করা হয়েছিল ইঞ্জিনের পাশেই। ইঞ্জিনের পাশেই এসির কম্প্রেসার থাকার কারণে এত পরিমাণ নয়েজ রয়েছে এই বাসটির অভ্যন্তরে। যদি এই কম্প্রেসারটিকে পেছনের দিকে অথবা নিচের দিকে কোথাও স্থাপন করা হতো তাহলে এত পরিমাণ নয়েজ থাকতো না এই বাসে। বৃষ্টি ভেজা রাস্তায় কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি পদ্মা সেতুতে। তবে ঢাকা থেকে বের হওয়ার সাথে সাথে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি একেবারে পদ্মা সেতু পর্যন্ত আমাদের পিছুই নিয়েছে। তবে এই বাসে ভ্রমণের সাথে সাথে আমি যে দিকটি লক্ষ্য করেছি, এই বাসের সামনে এবং পেছনের দিকে খুব একটা ঝাঁকি নেই। তবে হিনো RM2 এর যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলোর মতো একটা দুলুনি ফিল করবেন এই বাসে। ঢাকা থেকে যতটুকু আমি এসেছি এই পর্যন্ত তেমন কোনো ভাঙা রাস্তা, বলতে গেলে একেবারেই ভাঙা রাস্তা ছিল না। তবে আমি আশা করছি যদিও ভাঙা রাস্তায় পড়ে এই বাসগুলো, তবে ভেতরের দিকে তেমন একটা ফিল পাবে না যাত্রীরা। পদ্মা সেতু অতিক্রম করে ফেলেছি এবং আমার বাসটি এগোচ্ছে ভাঙার দিকে। তবে এই ভিডিও দেখে অনেকেই মনে করতে পারেন এই বাসের গতি অনেকটাই কম। হ্যাঁ, এই কথাটি অবশ্যই সত্যি, এই বাসের গতি অনেকটাই কম ছিল। বাসের যাত্রীদের সেফটির কথা মাথায় রেখে এনাম ট্রান্সপোর্টের প্রত্যেকটি বাসে এখন GPS ট্র্যাকার লাগানো রয়েছে এবং প্রত্যেকটি বাসকেই সেন্ট্রালি মনিটরিং করা হয় 24 ঘন্টায়। এবং প্রত্যেকটি বাসেরই স্পিড লিমিট রাখা হয়েছে। যদিও কোনো কারণে ড্রাইভার স্পিড একটু বেশি তুলে ফেলেন, সেক্ষেত্রে সাথে সাথে সেন্ট্রালি যেখান থেকে মনিটর করা হয় সেখান থেকে সুপারভাইজার অথবা ড্রাইভারের কাছে ফোন চলে আসে বাসের গতি আস্তে করার জন্য।
বাসের গতি নিয়ন্ত্রণ করে এনা ট্রান্সপোর্ট খুব একটি ভালো কাজ করেছে। এতে যেমন রাস্তায় দুর্ঘটনার পরিমাণ কমবে, সাথে সাথে অনেক যাত্রীরও প্রাণ বেঁচে যাবে। আমি মনে করি না দূরপাল্লার রাস্তাতে খুব দ্রুত গাড়ি চালানো উচিত। একজন ড্রাইভার যদি খুব গতিতে বাস চালায় অথবা যাত্রীরা যদি তাকে উস্কানি দেয় দ্রুত যাওয়ার জন্য, সেক্ষেত্রে হয়তোবা বড় জোর 30 মিনিট পূর্বে তার গন্তব্যে পৌঁছাবে। কিন্তু যদি একটি ভুল হয়ে থাকে, একটি ভুল অর্থাৎ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না প্রত্যেকটি যাত্রীর জন্যই। এতে হয়তো কেউ প্রাণ হারাবেন অথবা কেউ শরীরের বিভিন্ন অঙ্গ হানি করবেন। আমি মনে করি না এত দ্রুত গাড়ি চালিয়ে তাদের গন্তব্যে পৌঁছানো উচিত। সবসময় গতির লিমিট রাখা উচিত এবং ড্রাইভার সাহেবদেরকে বলছি আপনারা খুব দেখে শুনে সাবধানতার সহিত গাড়ি চালাবেন। কারণ এতে যেমন আপনার জীবন বাঁচবে, সেরকমটাই আপনার হাতের উপরেই রয়েছে আরও 40 অথবা 36 জন যাত্রী, এছাড়াও আপনার বাসের আরও 2 জন আপনার কলিগস। আপনার কারণেই হয়তো বেঁচে যেতে পারে সবার জীবন। তাই সাবধানতার সহিত রাস্তা দেখে শুনে বুঝে গাড়ি চালাবেন। ইতিমধ্যে আমার বাসটি এক্সপ্রেসওয়ে অতিক্রম করে ভাঙা মোড় হয়ে প্রবেশ করেছে খুলনা রোডের দিকে। এখন রয়েছে মোকশেদপুরে এবং আমার বাসটি সামনে এগোচ্ছে কাশিয়ানীর দিকে। কিছুক্ষণ পরেই হয়তো আমার বাসটি একটি যাত্রা বিরতি দেবে, সেটি হলো সাম্পান হাইওয়ে রেস্তোরাঁতে। ঢাকা থেকে রওনা হয়ে যেসব বাস চলাচল করে অর্থাৎ নড়াইল, মাগুরা, খুলনা, সাতক্ষীরা এবং বেনাপোলের উদ্দেশ্যে যায়, সবগুলো বাসই এই হোটেলে যাত্রা বিরতি দেয়। কারণ এই রুটে এই হোটেলের মানের মতো অন্য কোনো হোটেল নেই এবং সব লাক্সারিয়াস বাসগুলোই এই হোটেলেই প্রবেশ করে। ইতিমধ্যে আমার বাসটি হোটেল ব্রেকে সাম্পানে বিরতি দিয়েছে। যদিও সুপারভাইজার সাহেব বলে দিয়েছেন এই হোটেলে মাত্র 20 মিনিটের একটি যাত্রা বিরতি আমরা পাবো, তবে দেখতে দেখতে এই জায়গাতে প্রায় 30 থেকে 35 মিনিট প্রত্যেকটি বাসে ওয়েট করে। তবে হোটেল বিরতিতে এসে আমি যা দেখলাম, যেহেতু দেশের সর্বপ্রথম এআই জেনারেটেড বাস এই বাসগুলো, তাই এই বাসগুলোর একটু হাইপ বেশি রয়েছে। এনার বাস সহ অন্যান্য যে বাসগুলো ছিল, সেই বাসের যে যাত্রীরা ছিলেন তারা সবাই এই বাসটিকে দেখছিলেন এবং অনেকেই সামনে এসে বাসের ছবিও তুলছিলেন। কেউ কেউ বাসের সাথে নিজের সেলফিও তুলছিলেন, যেটি আমার চোখে পড়েছে। মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলোকে অনেকে ভারত বেঞ্জের বাসও বলে থাকে, কারণ এই বাসগুলোকে আমদানি করা হয়েছে ভারত থেকে। মূলত এই বাসের ইঞ্জিন এবং খুচরা যে যন্ত্রাংশগুলো সবগুলো আনা হয় জার্মান থেকে এবং কিছু কিছু যন্ত্রাংশ ভারতেই নির্মাণ করা হয়। তবে সব কিছুর অ্যাসেম্বলি করা হয় ভারতে, তাই এটিকে ভারত বেঞ্জ বলে থাকে অনেকেই। 20 মিনিটের হোটেল বিরতির কথা বলা হয়ে থাকলেও আমার বাসটি এইখান থেকে প্রায় 33 মিনিট ওয়েট করে বের হয় আবার খুলনার উদ্দেশ্যে। সামনে দুটি ট্রাক ফুললি রাস্তা বন্ধ করে দিয়েছিল। তাদের এই অবস্থা দেখে মনে হচ্ছিল তারা দুইটি ট্রাক একসাথে গল্প করছিল আর এগোচ্ছিল, কিন্তু না, পরবর্তীতে বুঝতে পারলাম রাস্তায় ওভারটেকিং নিয়ে কোনো একটা ইস্যু হয়েছে, যার কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল।
আমার বাসে ড্রাইভারের যে সহযোগী ছিলেন তিনি দরজার উপরের দিকে যে গ্লাস রয়েছে সেদিক দিয়ে মাথা বের করে তাদেরকে বেশ কিছু কথা শুনিয়ে দেয়। হোটেল বিরতির পরে আসলে যে কথাটি বলছিলাম, হিনো একে 1J সিরিজের চেসিস অনেক আগেই দেশে আসা বন্ধ হয়ে গেছে। তবে আমি যতটুকু শুনেছি 1J চেসিসের বেশ কিছু অর্ডার রয়েছে, আশা করছি সেই চেসিসগুলো খুব দ্রুত দেশে আসবে। ইতিমধ্যে হিনো একে 8J যে চেসিসগুলো হয় সেই চেসিসের বেশ কয়েক ইউনিট দেশে চলে এসেছে, আশা করছি খুব দ্রুত আরও বেশ কিছু ইউনিট দেশে ঢুকবে। তবে মিৎসুবিশি ফুসোর যে চেসিসগুলো রয়েছে সেটিও বর্তমানে আসা বন্ধ রয়েছে, তাই বর্তমানে মালিক পক্ষ বেশিরভাগই ঝুঁকে গেছে ভারতীয় অশোক লেল্যান্ড চেসিসের উপরে। সেইভাবে চিন্তা করতে গেলে ভারতীয় চেসিসের থেকে অনেক গুণে এবং মানে এগিয়ে রয়েছে মার্সিডিজ বেঞ্জের চেসিসগুলো। মার্সিডিজ বেঞ্জের যে এয়ার সাসপেনশন চেসিসগুলো রয়েছে সেই চেসিসগুলোর উপরে আপনারা চাইলে, অর্থাৎ মালিক পক্ষরা চাইলে ইকোনমি ক্লাস এসির পাশাপাশি বিজনেস ক্লাস এসি বাসও বানাতে পারে। অলরেডি মার্সিডিজ বেঞ্জের উপরে 1 ইউনিট স্লিপার বাসও তৈরি হয়ে গেছে আমাদের দেশে। এছাড়াও মার্সিডিজ বেঞ্জের যে নন এসির চেসিসগুলো রয়েছে সেগুলো সাসপেনশনের দিক দিয়ে চিন্তা করতে গেলে অন্যান্য চেসিসের থেকে অনেক গুণে এগিয়ে রয়েছে, কারণ এগুলোতে এয়ার সাসপেনশন নেই ঠিকই, তবে এগুলো কাজ করবে প্যারাবেলিক সিস্টেমে। তাই আমার কাছে মনে হয়েছে যেহেতু নন এসির জন্য মোটামুটি অন্যান্য চেসিসের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে এই চেসিসগুলো, এসি বাস এবং স্লিপারের জন্য অনেকটা এগিয়ে থাকবে। বাংলাদেশের র্যাঙ্কন মোটরস ভারত থেকে আমদানি করে এই চেসিসগুলো এবং বর্তমানে বেশ কিছু ইউনিট চলাচল করছে বাংলাদেশের রাস্তায়। ভবিষ্যতে আরও চাহিদা বাড়বে এই চেসিসগুলোর। ভাঙ্গার পরে যে রাস্তাটি রয়েছে খুলনা পর্যন্ত, এই রাস্তাটি সাধারণত 2 লেনের, তবে 2 লেনের হলেও অনেকটা সুন্দর রয়েছে এই রাস্তাগুলো। আমার কাছে বাংলাদেশের উত্তরের যে রাস্তাগুলো হয় সেরকমটাই মনে হয়েছে অনেকটা, কারণ উত্তরবঙ্গের রাস্তাগুলো অনেকটাই ছোট ছিল আগে, তবে বর্তমানে রংপুর পর্যন্ত 4 লেনের কাজ হচ্ছে। তবে রংপুরের পরবর্তী যে অংশটা রয়েছে দিনাজপুর বা ঠাকুরগাঁও পর্যন্ত যায় সেই রোডে এরকম 2 লেনের রাস্তায় রয়েছে। এই রাস্তার ভিউটি সবারই ভালো লাগবে, কারণ দুপাশে রয়েছে সবুজ বৃক্ষের সমাহার এবং যারা মূলত সামনের দিকে বসে ভ্রমণ করবেন তারাই এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন।
এই বাসে ভ্রমণ করে যে কোনো যাত্রী অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কারণ এই বাসের সিটগুলো যেরকমটা বড় এবং পায়ের দিকটাতে রয়েছে সেই পরিমাণ বড় লেগ স্পেস। এসির কম্প্রেসারটি সামনে থাকায় তাই এই বাসের সামনের দিকটাতে বেশ ভালোই নয়েজ রয়েছে। তবে এই নয়েজটি অর্থাৎ এই কম্প্রেসারটা যদি বাসের নিচের দিকে বা পিছনে ফিট করা হতো তাহলে হয়তো এতটা নয়েজ থাকতো না এই বাসটিতে। আমার কাছে যা মনে হয়েছে এই একটি নেগেটিভ দিক ছাড়া মোটামুটি এই বাসের সবগুলো দিকই পজিটিভ। বর্তমানে আমরা রয়েছি ফকিরহাটে, যেটি বাগেরহাট জেলায় অবস্থিত। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব খুলনার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি খানজাহান আলী ব্রিজের টোল প্লাজায়, অর্থাৎ আমরা ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি খুলনা সিটি কর্পোরেশনে। এই জায়গা থেকে রয়্যাল মোড় অথবা শিববাড়ি পৌঁছাতে আমাদের সর্বমোট 20 মিনিট সময় লেগে যেতে পারে। যে কয়েকবার আমি খুলনা শহর অথবা সাতক্ষীরাতে এসেছি, এই খানজাহান আলী ব্রিজ পার হলেই মনে হয় যে খুলনা শহরে প্রবেশ করলাম। এবং পুনরায় যখন ঢাকার উদ্দেশ্যে রওনা করি, এই ব্রিজ অতিক্রম করলেই আমার কাছে কেন যেন মনে হয় খুলনা শেষ হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। খানজাহান আলী ব্রিজ থেকে নামার পরে আমার বাসটি পড়ে যায় তুমুল বৃষ্টির মুখে। এত পরিমাণ বৃষ্টি এই রুটে আমি শুরু থেকে এখন পর্যন্ত দেখিনি। বৃষ্টির কারণে সামনের দিকের যে কোনো কিছু দেখাটা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল, তাই ড্রাইভার সাহেব বাসের গতি যদিও 70-এ ছিল সেটিকে কমিয়ে 50-এ নিয়ে আসেন। খুলনা শহরে প্রবেশ করেছি, এখন রয়েছে 0 পয়েন্ট মোড়ে। এখান থেকে ডান দিকে চলে যাব, অর্থাৎ ফুলতলা মোড়ের দিকে চলে যাবে আমার বাসটি। আমার বাসটি এখন সোনাডাঙ্গা হয়ে ফুলতলার উদ্দেশ্যে যাবে।
তবে যেই সব যাত্রীরা রয়্যাল মোড়ের দিকে যাবেন তাদেরকে এই জায়গাতে নামতে হবে, কারণ এনা ট্রান্সপোর্টের বাসগুলো রয়্যাল মোড়ের দিকে যায় না। কুয়েটে পড়ুয়া যেসব স্টুডেন্ট রয়েছে অথবা যাদের বাড়ি দৌলতপুরের দিকে, তাদের জন্য এনা ট্রান্সপোর্ট বেস্ট, কারণ এই বাসটি ওই রুটের দিকে এখন যাবে। বড় আছে জন্য অত গাড়ি না হ্যাঁ ধরে না তখন পাম্প আছে পাম্প করে যারা আমার মতো সাধারণ যাত্রী রয়েছেন, আশা করি তারাও এই বাসের ভ্রমণ উপভোগ করবেন। তবে যদি সাথে ছোট বেবি থাকে অথবা অসুস্থ রোগী থাকে, সেক্ষেত্রে আমার পরামর্শ হবে প্রথম যে 3 সারির সিট রয়েছে সেগুলো বাদ দিয়ে পরের সারির সিটগুলো নেওয়া। যেহেতু এই বাসটি ফুললি এয়ার সাসপেনশন, তাই পেছনের দিকে খুব একটা ঝাঁকি অনুভূত হবে না। তবে সামনের দিকে যদি বসেন, বাসের যে ইঞ্জিন অর্থাৎ কম্প্রেসারের যে আওয়াজ রয়েছে সেই আওয়াজে ছোট বাচ্চার ঘুমের অসুবিধা হবে অথবা অসুস্থ রোগী থাকলে তারও সমস্যা হতে পারে। বলতে গেলে এই একটি নেগেটিভ দিক ছাড়া মোটামুটি সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। আমার বাসটি এখন যাচ্ছে ফুলতলা বাস স্ট্যান্ডের দিকে। ওইখানে এনা ট্রান্সপোর্টের বাসের ডিপো রয়েছে এবং কাউন্টারও রয়েছে। যারা ওই জায়গা থেকে উঠতে চান, সেখানে কাউন্টারের মাধ্যমে টিকিট কেটে আপনারা আবদুল্লাপুর এবং গুলিস্তান পর্যন্ত পৌঁছাতে পারবেন। সর্বোপরি বলতে গেলে এই বাসের ভ্রমণ অভিজ্ঞতা যদি বলতে যাই, আমার কাছে সব দিক দিয়ে মোটামুটি ভালোই লেগেছে, যদিও ভালোর দিকগুলোই বেশি, খারাপ দিক খুব কম। এই বাসে ভ্রমণ করে অনেকেই ভালো অভিজ্ঞতা দিয়েছেন, আবার কেউ কেউ খারাপ অভিজ্ঞতাও শেয়ার করেছেন। তো যেহেতু আমার সাথে খারাপ কিছু হয়নি, সো আমার কাছে ভালোই লেগেছে সর্বোপরি এই যে ভ্রমণটুকু। এই হলো ফুলতলা এনা ট্রান্সপোর্টের গ্রাউন্ড। এখানে এনা ট্রান্সপোর্টের অনেকগুলো বাস রাখা রয়েছে। যে বাসটি অর্থাৎ হুন্দাইয়ের যে বাসটি ছেড়ে এসেছিল সেটিও আমার আগেই প্রবেশ করেছে এখানে। আজ আর কথা বাড়াচ্ছি না, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভ্রমণ এবং বাস বিষয়ক যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন। আজ এখানেই শেষ করছি। এই ফুল জার্নিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, শুভ বিদায়।